তুরাগের বলা কথাগুলো কানে যেতেই তায়েফ চোখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। তুরাগ তাকে আপনা আপনি করে বলছে, এটাও মানতে হবে, সিরিয়াসলি। আবার কিছু একটা মনে করে মুচকি হাসলেন তিনি। খাওয়া ততক্ষণে প্রায় শেষ হয়ে গেছে। তিনি উঠে চলে গেলেন সেখান থেকে। একবারে তৈরি হয়ে বেরিয়েছিলেন, তাই সরাসরি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তরু নূরনাহারের রুমের সামনে এসে দেখতে পেল তিনি তৈরি হচ্ছেন, শাড়ি পরতেছেন, শাড়ির কুচি ধরার চেষ্টা করতেছেন, কিন্তু বারবার ছুটে যাচ্ছে। তরু দেখে জিজ্ঞেস করলো, ফুপি আমি কি কুচিটা ধরে দিব? তরুর কথা শুনে সেদিকে তাকালেন নূরনাহার। তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, তরু এসে পড়েছিস, আয় মা ভেতরে আয়। তরু ভেতরে ঢুকে নূরনাহারকে শাড়ি পরতে সহায়তা করে। তিনি শাড়ি পরা কমপ্লিট করে ড্রেসিং টেবিলের সামনে বসলেন। এদিকে তরু এখনো কনফিউজ হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। ওর ফুপি কি ওকে শাড়ি ঠিক করতে ডাকছিল? ও কি এখন চলে যাবে? বুঝতে না পেরে সেখানে দাঁড়িয়ে পায়ের নখ দিয়ে মেজে কোটাতে থাকলো। তারপর সাহস করে ফুপিকে জিজ্ঞেস করলো, ফুপি তুমি কি বের হবে এখন? হ্যাঁ। আমি কি চলে যাব এখন? না, তোমার সাথে কথা আছে, অপেক্ষা করো। তরু আর কোনো কথা না বলে আবার চুপচাপ দাঁড়িয়ে রইল। নূরনাহার তার হাতের কাজ শেষ করে একবার খাটের কর্নারে বসলেন। তরুকে বললেন বসার জন্য। নূরনাহার বলার সাথে সাথেই তরু তার পাশে বসলো। তরু, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবে আশা করি। জি ফুপি, আমি চেষ্টা করব সত্যিটা বলার। যাক, খুশি হলাম। তরুর তো হার্টবিট ফাস্ট হয়ে গেছে ইতিমধ্যে। তখনই হার্টকে আরো দ্রুত গতিতে বিট করাতে নূরনাহার বলে উঠলেন, তরু, তুমি কি তুরাগকে পছন্দ করো? হুট করে এটা কেমন প্রশ্ন ভেবে উঠতে পারে না তরু। তরুর মনে এখন তহমিনার বলা সেই কথাগুলো ঘুরপাক খায়। তহমিনা প্রায় দিনই বলতো, তোদের বাড়ির একটা মানুষরেও আমি ঠিকঠাক বুঝি না, এদের মাথায় কখন যে কি ঘরে বলা মুশকিল। তরুকে চুপ থাকতে দেখে নূরনাহার আবার জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করে গেলে যে? না ফুপি, কি বলো তুমি এগুলো? আমি তুরাগ ভাইকে পছন্দ করতে যাব কেন? আমিও তো সেটাই ভাবছি, কিন্তু যে তুরাগকে এতদিন বলে ও ডাইনিং এ আনতে পারলাম না, সে কেন তোমার কথাই শুনলো? এটার উত্তর তো তরু নিজেও জানে না। এখন ফুপির কথা আর কি জবাব দিবে? কিছু তো একটা বলতে হবে। এভাবে থতমত করলে ফুপি আবার কি না কি ভাববে। কাল রাতে তাদের কেলোর কীর্তি যে ফুপির নজর এড়ায়নি সেটা শিওর তরু। তাই বলল, ফুপি, তুরাগ ভাইয়ের জন্য তুমি যে কান্নাকাটি করো এটা আমার ভালো লাগছিল না। তাই চেয়েছিলাম সে যেন এরকম বাহিরের খাবার না খায়, এতে তো তারও শরীর খারাপ হবে, এই জন্য একটু চেষ্টা করেছি। তাহলে কান্না করেছিল কেন এভাবে? ফুপির এক একটা প্রশ্নে তরুর আত্মারাম খাসা ছাড়া হবার জোগাড়। ফুপি, তুরাগ ভাই আমাকে বকেছিল সেজন্যই কান্না পেয়ে গেছিল। তুমি যেসব ভাবছো মোটেও সেরকম কিছু না। সেটা হলেই ভালো। তুমি তো তোমার বাবাকে চেনো, আর সে তুরাগের জন্যই তোমাকে এই বাসায় আসতে চাচ্ছিল না। আমি জোর করেছি। তুমি যাই করো ভেবে চিন্তে করবে। ভাইয়ের কাছে আমার মাথা হেট করো না। জি ফুপি, মনে থাকবে। আচ্ছা, আমি একটু বের হব। ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। তুরাগও হয়তো একটু পরে বেরিয়ে যাবে। তুমি ভালোভাবে দরজা লাগিয়ে দিয়ে বসে থাকবে। আজকে বোধহয় মেয়েটাও আসবে না। ফোন করেছিল, তার নাকি শরীর প্রচন্ড খারাপ। জি ফুপি, তুমি চিন্তা করো না। আচ্ছা, এখন নিজের রুমে যাও। ফুপি বলে গিয়েছিল তুরাগ কিছুক্ষণ পর বেরিয়ে যাবে, কিন্তু 11টা বেজে গেছে। এখনো রুম আটকে বসে আছে। তরু ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ অপেক্ষা করছিল তুরাগের বেরিয়ে যাওয়ার, কিন্তু 2 ঘন্টা পার হওয়ার পরেও বের হলো না। তখন তরু সেখান থেকে নিজের রুমে চলে গেল। প্রায় 2টো বাজতে চলেছে। পেটের মধ্যে খিদের জন্য ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছে। এখন তো কিছু খাওয়া প্রয়োজন, তবে ফ্রিজে একজন এর খাবার আছে। তুরাগকে না সেধে তরু একা কিভাবে খাবে, তাই না খেয়ে বসে আছে। এমন সময় দরজায় টোকা পড়ে। তরু ভেতর থেকে জানতে চাই, কে বাইরে? আমি। আমি কে? উফ, আমি তুরাগ। দরজা খুলো। কি ব্যাপার তুরাগ ভাই, আপনি এখানে?
তোমার ফুপ্পি কোথায়? কেন আপনি জানেন না সে বাইরে গিয়েছে? কি বলো, কখন গেছে? সকালেই গেছে। এখন ক্ষুধা লেগেছে, খেতে দাও। ফুপি আপনার জন্য খাবার রেখে যায়নি? সে কি জানে নাকি আপনি দুপুরে খাবেন? বরং আপনি কি বাসায় খান নাকি? খান তো বাইরে। আজ জাননি কেন? তরু উঠে গিয়ে দরজা খুলে দিল। তুরাগের হুঁশ হয় এতক্ষণে। আসলেই তো। তাহলে এখন? মিস তরুলতা তৈরি হয়নি। কি? আমি আমি কেন তৈরি হব? আমি বলেছি তাই। আমি যাব না আপনার সাথে। তরুলতা, আমাকে জোর করতে বাধ্য করবেন না বলে দিচ্ছি। ভালোই ভালোই নিজেকে চেঞ্জ করে নাও, নয়তো কিন্তু আমি চেঞ্জ করিয়ে দিব বলে দিচ্ছি। আমার কথা কিন্তু নড়চড় হয় না। তুরাগের কথা শুনে তরুর চোখ বড় হয়ে গেল। তরু মনে মনে বলে, এ ছেলে বলে কি এগুলো? ঠোঁট কাটা ছেলে একটা। এভাবে একটা মেয়ের সাথে কেউ কথা বলে? নির্লজ্জ। 5 মিনিট টাইম, শুধু ড্রেস পরে বের হও। কোনো আটা ময়দা মাখবে না, তাহলে কাচ্চি কপালে জুটবে না বলে দিচ্ছি। অনলি 5 মিনিটস। হুকুম করে চলে গেলেন। তরু ভাবনায় পড়ে গেল। ওর কি এখন তুরাগের কথা শোনা উচিত নাকি উচিত না? আচ্ছা, একটু আগে যা বলে গেল, যদি সত্যি সত্যি সেটা করে? বাসায় তো কেউ নেই। না বাপু, কোনো রিস্ক নেওয়া যাবে না। তরু সত্যি সত্যি কোনো সাজগোজ করেনি। শুধু একটা গাউন পরে আর চুলটা ঠিক করে বেরিয়ে গিয়েছে। সামনে 2 প্লেট কাচ্চি নিয়ে তরু আর তুরাগ দুজন বসে আছে। দুজনের মধ্যে কোনো কথা নেই। তরুর মনে হঠাৎ একটা প্রশ্নের উদয় হলো, করবে নাকি করবে না। এভাবে করতে করতেও কিছু সময় পার করে দিল। তারপর মনে অনেক সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, আচ্ছা তুরাগ ভাই, আপনার গার্লফ্রেন্ড নেই? না মানে আপনি তো সিঙ্গার মানুষ, কত ফ্যান ফলোয়ার আপনার, তারা কেউ আপনাকে প্রপোজ করেনি? তরুর কথা শুনে তুরাগের চোখ লাল হয়ে যেতে থাকে। কণ্ঠ হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, মিস তরু, আপনি আপনার লিমিটের মধ্যে থাকেন। আপনি এখনো যথেষ্ট ছোট। আপনার সাথে একটু ফ্রি হয়েছি মানে এই নয় আপনি পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন। তুরাগের হঠাৎ তরুলতা থেকে তরু বলা, তারপর আপনা আপনি বলাই তুরাগের মুখের দিকে তাকিয়ে রইল তরু। তুরাগ সাইয়েদি ভাইয়া ও তার গার্লফ্রেন্ডের সাথে এক রেস্টুরেন্টে লাঞ্চ টাইমে। এই ক্যাপশনে তুরাগ আর তরুর টেবিল সহ পাশের টেবিলে বসা একটা ছেলে একটা ফটো পোস্ট করেছে। ছেলেটা মেবি ব্লগার। তাড়াহুড়ো করে সেই ফটোটা তার ফ্যান ফলোয়ারদের মাঝে ছড়িয়ে গিয়েছে। তুরাগের ফ্যানরা অনেকদিন যাবৎ তুরাগকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু তুরাগ এক প্রকার সবকিছু থেকে নিজেকে হাইড করে রেখেছিল। আজ সুযোগ পেয়ে অনেক ফ্যান ফলোয়াররা একটু সময়ের ভিতর এসে ভিড় জমিয়েছে সেই রেস্টুরেন্টে। এক একজন এক এক রকম প্রশ্ন করে যাচ্ছে। ভাইয়া, আপনি এখন আর গান করবেন না কেন? এটা কি সত্যি আপনার গার্লফ্রেন্ড? কেউ কেউ এই ভিড়ের মধ্যেও অটোগ্রাফ চেয়ে বসছে। তুরাগ আপাতত এদের সাথে কথা বলতে অনিচ্ছুক, তবে তারা তো নাছোড়বান্দা। তুরাগ এতক্ষণে বুঝতে পারে কি ভুলটা করে ফেলেছে। হঠাৎ তুরাগের নজর যায় তরুর দিকে। মেয়েটা ভয়ে কেমন চুপসে গেছে। এত এত মানুষের হামলে পড়াটা ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা। মনে মনে হাসে তুরাগ। এই মেয়েটা উপরে উপরে যত চঞ্চল, এখন দেখো কেমন ভয় পেয়ে আছে। তুরাগ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অমনি সামনে থাকা লোকগুলো তাকে আরো ঘেরাও দিয়ে ধরে। সবার একটাই কথা, তুরাগ ভাইয়া, এভাবে প্রশ্ন এড়িয়ে চলে যাবেন না প্লিজ, আমরা জানতে চাই। তুরাগ কথা না বলে এগিয়ে গেল তরুর সামনে। এতগুলো লোকের ভিড়ে হাত বাড়িয়ে দিল তরুর দিকে। তরুও পরিচিত মানুষের হাত পেয়ে আঁকড়ে ধরল। তুরাগও অতি সন্তর্পণে নিজের হাতের মাঝে তরুর হাত নিল। তরু ও তুরাগের সাথে পা মিলিয়ে সামনে এগোতে থাকে। এই লোকগুলোকে ঠেলাঠুলো সামনে যাওয়াই ওদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তুরাগ শক্ত করে তরুর হাত ধরে রেখেছে, আর তরুও পেছন পেছন যাচ্ছে আর মনে মনে বলতেছে, এ কেমন যন্ত্রণা ভাই, কোনো জায়গায় গিয়ে শান্তি নেই। এদের পেছনে সব জায়গায় মানুষ লেগেই থাকে, তার থেকে আমরাই বরং বেশ ভালো আছি। হঠাৎ তুরাগের থেমে যাওয়ার সাথে সাথে তরুর পাও সেখানে থেমে যায়। তরু চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারে ওরা এক মুহূর্তে রেস্টুরেন্টের সামনে অবস্থান করতেছে।
তরু চোখ বুলিয়ে সবাইকে দেখতেছিল। এতদিন পর তুরাককে সামনে পেয়ে অনেকেই বেশ এক্সাইটেড। তুরাক ফোন বের করে প্রান্তকে ফোন দিল। প্রান্ত, যেখানে আর যে অবস্থায় থাকিস না কেন, এই মুহূর্তে রেস্টুরেন্টের সামনে চলে আয়। কেন, কোনো সমস্যা? আমি একা হলে সমস্যা ছিল না, কিন্তু সাথে মামুর মেয়ে আছে, আর এই পাবলিকের ভিড়েও ভয় পাচ্ছে। ওকে বাসায় ড্রপ করে দিবি তুই, এদিকটা আমি সামলে নিতে পারবো। তুরাগ ফোন কেটে ফোনটা পকেটে রাখলো। এরপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকালো। তারপর বলতে লাগলো, কি যেন বলছিলেন আপনারা? এটা আমার গার্লফ্রেন্ড কি না? আপনাদের কি কমন সেন্স নেই? কোথা থেকে কে এসে একটা পিক আপ দিল, অমনি আপনারা মৌমাছির মতো ছুটে আসলেন? একটা ছেলে আর মেয়ে রেস্টুরেন্টে এক টেবিলে বসলেই তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে, এমনটা কি কোথাও লেখা আছে? তাহলে আপনি যাকে সাথে করে নিয়ে এসেছেন সে কে হয় আপনার? সে আমার একমাত্র মামার একমাত্র কন্যা। তাহলে বলতে চাচ্ছেন সে আপনার বোন হয়? হ্যাঁ, ওরকমই। দেখুন, সামনে থেকে সরে দাঁড়ান। ভাইয়া প্লিজ গানের ব্যাপারে কিছু বলেন। দেখুন, আমি গানটা কন্টিনিউ করছি না, তার মানে তো এই নয় যে আমি গান ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে আমি এসব নিয়ে কথা বলতে আগ্রহী নই, প্লিজ। দূরে প্রান্তকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তরুকে নিয়ে সেদিকে পা বাড়ালো তুরাগ। গাড়ির চাবিটা প্রান্তকে দিয়ে বলল, প্রান্ত, ওকে বাসায় পৌঁছে দে, আর বাইকের চাবি দে আমাকে, আমি বাইক নিয়ে যাচ্ছি, কাজ আছে আমার। প্রান্ত পকেটে হাত ঢোকালো। তুরাগ ভেবেছিল চাবি হয়তো পকেটে, কিন্তু প্রান্ত চাবি বের না করে একটা মাস্ক বের করলো। এটা কি? আরে ভাই, একটা মাস্ক পরে বের হলে আজ এই সমস্যায় পড়তি না। ধন্যবাদ, আর মনে ছিল না আমার। আচ্ছা। সন্ধ্যায় ফেরার কথা ছিল নূরনাহারের, কিন্তু সে দুপুরের দিকেই চলে আসলো। বাসায় এসে লক করা দেখে এক্সট্রা চাবি দিয়ে ভেতরে এসেছিল, কিন্তু বাসায় এসে দেখলো বাসা একদম খালি। বাসায় কেউ নেই। তুরাককে নিয়ে তার যত চিন্তা নয়, তিনি চিন্তা করছেন তরুকে নিয়ে। মেয়েটা এই শহরে নতুন, কোথায় না কোথায় গেল, এখন কি হবে? মেয়েটার কাছে তো একটা ফোনও নেই যে তিনি ফোন করবেন। তুরাককে ফোন দিয়েছিলেন, কিন্তু তুরাক ফোন তোলেনি। চিন্তায় মাথা ভারী হয়ে যাচ্ছে নূরনাহারের। এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। তিনি রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে যাচ্ছেন। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। নূরনাহার এক প্রকার দৌড়ে গেলেন দরজা খোলার জন্য। তিনি ভেবেছিলেন হয়তো তরু একাই, তাই দরজা খুলতে খুলতে বলতে লাগলেন, তুই যে এভাবে বের হয়ে গেলি, যদি কিছু হয়ে যেত। দরজা খুলে তরুকে প্রান্তর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ করে গেলেন নূরনাহার। প্রান্ত বলল, আরে আন্টি, আপনার ছেলে ওকে নিয়ে গিয়েছিল, ও একা যায়নি, শুধু শুধু টেনশন করছেন। ওহ আচ্ছা, ভেতরে এসো বাবা। না আন্টি, একটু তাড়া আছে, বুঝতেই পারছেন নির্বাচনের সময় এগিয়ে আসছে। তা তোমার গণধর বন্ধু কোথায়? ওকে নিয়ে গেলে তো পৌঁছে দিল না কেন? ওর একটু কাজ আছে আন্টি, আমাকেও এখন যেতে হবে। চা কফি খেয়ে যাও। না আন্টি, অন্যদিন। আচ্ছা এসো, কিন্তু এখন তো আর আসোই না বাবা। আসবো আন্টি, আজ আসি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রান্ত যাওয়ার পরে দরজা আটকে ভেতরে আসতে না আসতেই ফোনটা তার নিজস্ব শব্দে বাজতে শুরু করলো। নূরনাহার তরুর সাথে কথা বলবেন তা আর পারলেন না। ফোনটা চোখের সামনে ধরলে সেখানে ভাই লেখাটা জ্বলজ্বল করছে। দেখে দেরি না করে ফোনটা রিসিভ করলো নূরনাহার। আপা, কি হচ্ছে এসব? আরে কি হচ্ছে না বললে বুঝবো কিভাবে? তরুর ভালোর জন্য ওকে তোমার ওখানে পাঠালাম, আর এখন ওর নামে এসব কি শুনছি? এত না পেছিয়ে সরাসরি বললেই তো পারিস। ও তোমার ছেলের গার্লফ্রেন্ড হলো কবে? এসব কি নিউজ দেখছি সোশ্যাল মিডিয়ায়? কি হয়েছে আমি কি বুঝতেছি না, আমাকে দে তো দেখি। দিচ্ছি দেখো, আর যদি এরকম কিছু আমার নজরে আসে তাহলে তো ওকে তোমার কাছে রাখা পসিবল হবে না। তোমাকে ভরসা করে থাকতে দিচ্ছি, কিন্তু এমনিতেই এদিক চিন্তার শেষ নেই আমার, তার উপর ওকে নিয়ে এক্সট্রা চিন্তা নিতে পারছি না আমি। তুমি দেখো আপা। ফোন রাখো, দেখছি আমি। দুই পাশে সোফায় দুজন বসে আছে। দুজনই নীরব, কারো মুখে কোনো কথা নেই। তরু মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে নূরনাহার বলল,
আজ কেন বেরিয়েছিলি? তোকে তো আমি বলেছিলাম বাসায় থাকতে, তাই না? আজ যদি না বের হতি তাহলে কি এমন একটা পরিস্থিতিতে পড়তি? সরি ফুপি, আর এমন হবে না। তরু তো পড়েছে মহাবিপদে। ছেলে হুমকি দিয়ে দিয়ে যায়, সেখানে গিয়ে পড়ে আরেক পরিস্থিতিতে। আর এখন আবার ছেলের মা ধমকাচ্ছে। এদিকে বাবা ফোন দিয়ে ঝাড়ি দেয়। উফ, যাওয়াটাই ভুল হয়ে গেছে আজকে। নূরনাহার আর তেমন কিছু বললেন না। আজ যা হয়েছে এতে তরুর দোষ দেখতে পাচ্ছেন না তিনি। পুরোটাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। আমাদের চোখ দিয়ে আমরা যা দেখি তা সর্বদা সত্যি হয় না, কিন্তু তা পাবলিক বুঝলে তো কাজে লাগতো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেয়ের রুমে একবার এসে মেয়েকে দেখে যাওয়াটা তহমিনার প্রতিদিনকার রুটিনের মধ্যে একটি ছিল। এখনও তার ব্যতিক্রম হয় না। মাঝে মাঝে ভুল করে তরুকে ডেকে ফেলেন, আবার মেয়ের রুমে চলে যান। আজ রাতেও ভুলবশত একবার উকি দিলেন মেয়ের রুমে, কিন্তু সেখান ফাঁকা দেখে বুকটা ধক করে উঠল। আজ সারাদিনে একটাবারের জন্য কথা হয়নি মেয়েটার সাথে। এখন মনটা খুব করে চাচ্ছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু এত রাতে ননদের ফোনে ফোন দিবে বিষয়টা তার কাছে ভালোও লাগতেছিল না। মন আর বিবেকের সাথে যুদ্ধ করে অবশেষে বিবেক মনের কাছে হেরে গেল। সে ফোন দিয়ে বসলো ননদের নম্বরে। প্রথমবার বেজে ওঠার পরেই ফোন রিসিভ হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল তহমিনা। যাক, আপা হলে ঘুমাননি। কিন্তু তার চিন্তাকে উল্টো করে দিয়ে ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ মামি বলো। তোরা তুমি? এটা তো আপার নাম্বার। হ্যাঁ, আম্মু ফোনটা ড্রয়িং রুমে রেখেই ঘুমোতে চলে গেছে। ও আচ্ছা, আমি একটু তোরের সাথে কথা বলতে ফোন দিয়েছিলাম। ও, তোমার মেয়ে জেগে আছে বোধহয়, দাঁড়াও ডেকে দিচ্ছি। বেশ অনেকক্ষণ কথা হলো মা মেয়ের মাঝে। কথার এক পর্যায়ে তরু জানতে চাইল, আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর। আচ্ছা, তুরাগ ভাই এমন গোমরা মুখো কেন? কেমন যেন একটা স্বভাবের, ফুপিদের সাথে কথাও বলে না ঠিক মতো। ও আসলে সেদিন মিথিলার অ্যাক্সিডেন্টের পরই এমন চেঞ্জ হয়ে গিয়েছে। কি বলো আম্মু? সেই যে মিথিলা আপু ছিল, উনি অ্যাক্সিডেন্ট করেছিল? কি বলো এগুলো? আমি তো জানি না এগুলো। তোমরা আমাকে এগুলো কখনো বলোওনি। আপনার সব প্রশ্নের উত্তর আমি দিব মিস তরুলতা। তবে আপনি বলুন, আপনার আমাকে নিয়ে এত হেডেক কেন? হঠাৎ পেছনে তাকিয়ে তুরাগকে দেখে চমকে যায় তরু। তুরাগ এখন আবার এ রুমে কেন এসেছে? ওর আম্মু যদি ফোনে তুরাগের কণ্ঠ শুনে ফেলে তাহলে বা কি ভাববে? এত রাতে একটা মেয়ের ঘরে আসতে আপনার বিবেকে বাঁধলো না তুরাগ ভাই? তরুর কথা শুনে তুরাগ কোনো উত্তর না দিয়ে রুমের মধ্যে এগিয়ে আসলো। তুরাগকে এভাবে আগতে দেখে তরু কান থেকে ফোনটা নামিয়ে ফেলেছিল, তবে জায়গা থেকে এক পাও নড়ল না। তুরাগ ঠিক তরুর বরাবর দাঁড়ালো। তাদের মাঝে অল্প কিছু দূরত্ব বিদ্যমান। তুরাগ মাথাটা নিচু করলো। তরু ফট করে মাথাটা সরিয়ে নিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। এর আগেই কানের পাশে ফিসফিস করে কারো কথা কানে বাজতে লাগলো। ভয় পাবেন না মিস তরুলতা, আপনার মনটা বড্ড বেশি নির্লজ্জ, তাই অল্পতেই উল্টাপাল্টা ভেবে ফেলে। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছেন? আর কি বললেন, বিবেকে বাঁধেনি আমার? কাল গভীর রাতে যখন আমার রুমে গিয়েছিলেন তখন আপনারা করলে কোনো দোষ নেই, শুধু আমরা করলেই অন্যায়। এটা তো ঘোর অন্যায় মিস তরুলতা। এতটুকু বলে কানের কাছ থেকে সরে আসলো তুরাগ। তারপর কণ্ঠস্বর ছেড়ে একটু জোরেই বলল, না, বাঁধেনি। মামি ফোনের লাইন কেটেছে। না আম্মু, লাইনেই আছে। কথা শেষ করে নিচে আসবেন মিস তরুলতা, ক্ষুধা লেগেছে প্রচুর, বাহির থেকে খেয়ে আসি। ফুপিকে বলেন। আম্মু শুয়ে পড়েছে। আচ্ছা, আসছি আমি। তুরাগ আর কথা না বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। তরু তখনও স্ট্যাচু হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনো মনে হচ্ছে কানের কাছে কথাগুলো বাড়ি খাচ্ছে। কান অনেক সেন্সিটিভ একটা অঙ্গ। আর এই বেটা খাবিস কানের কাছে ফিসফিস করে কথা বলে সব সময়। হঠাৎ তরুর খেয়াল হলো তহমিনা বেগম এখনো লাইনে। তরু তাড়াহুড়ো করে আবার ফোন কানে তোলে। হ্যাঁ আম্মু, আছো?
তোরাক এসেছিল তোর রুমে? হ্যাঁ আম্মু, ক্ষুধা লাগছে নাকি তার? ফুপি ঘুমিয়ে পড়েছে, তাই আমাকে ডাক দিল। একটু আগে ফোন দিতে এসে আমাকে সজাগ দেখে গিয়েছে, তো তাই। সে তো আমি শুনতেই পেলাম, কিন্তু আপা যতটুকু বলেছিল তোরাক নাকি বাসায় খায় না। এখন খাই আম্মু। ও আচ্ছা আচ্ছা, তোর পপিকে বিরক্ত করিস না, ওকে খাবার তুলে দে, আমি রাখলাম। আর ফুপির দিয়ে ফোন দিস মাঝে মাঝে। জি আম্মু, ভালো থেকো। তরু ফোনের লাইন কেটে ফোনে হাত নিয়েই নিচে নামছিল। তুরাগ ততক্ষণে ডাইনিংয়ে গিয়ে বসেছে। তরু ফোনটা রেখে একটা চেয়ার টেনে তুরাগের ঠিক বরাবর অপর পাশের চেয়ারে। তুরাগ মাথা নিচু করে আছে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে, কি যেন দেখছে। তরু সেদিক থেকে নজর ফিরিয়ে প্লেটে খাবার তোলায় ব্যস্ত হয়ে পড়ল। তুরাগ কথায় চোখ ঘুরিয়ে তরু তার দিকে তাকাই। তুরাগ ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, আমাকে একদিন খাবার টেবিলে আনার জন্যই কি ওই দিন কান্নার নাটক করেছিলেন মিস তরুলতা? আমি যাতে আমার জেদের কাছে হার মানি, এটাই আপনার উদ্দেশ্য ছিল, তাই না? কি বলছেন আপনি এসব? আমি এমনটা করতে যাব কোন দুঃখে? তাহলে আজকে কেন খাবার রেডি করে বসেছিলেন না? তরুর মেজাজ খারাপ হয় তুরাগের কথা শুনে। তরু কি এর চাকরি করে নাকি যে প্রতিদিন ওনার জন্য রাত জেগে খাবার নিয়ে বসে থাকবে? মনের কথা মুখ ফসকে বলেও ফেললো, কেন, আমি কি আপনার বেতনভুক্ত কর্মচারী নাকি যে প্রতিদিন আপনার জন্য বসে থাকবো? ও আচ্ছা, এই কথা। তাহলে সমস্যা নেই, কাল থেকে বাহিরেই খাবো, কি বলেন? তরু বুঝলো মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথাটা বলে ফেলেছে, তাই বলল, না না তুরাগ ভাই, আপনি এমনটা করবেন না, তাহলে ফুপি অনেক কষ্ট পাবে। এমনিতেই আপনি তার কথা শোনেন না, সেজন্য প্রায়ই কান্না করে। আপনাকে বাসায় খেতে দেখে সব থেকে বেশি খুশি তিনিই হয়েছেন। এখন আপনি কি চান তাকে আবার কষ্ট দিতে? এটা করা আপনার মোটেও ঠিক হবে না। তাহলে কি আপনার এই কাজের জন্য বেতন চাই নাকি? লাগলে দিতেই পারি আমি, তবে আপনাকেই কাজটা করতে হবে। আমার বাসায় ফিরতে প্রতিদিনই লেট হয়, আর এত রাতে আম্মুকে আমি বিরক্ত করতে পারবো না। এখন আপনিই ভাবেন। তরু মনে মনে ভাবলো, এই লোকের খেতে রাজি করতে কত বড় একটা ধমক শোনা লাগছে। এখন যদি না করে দিলে সত্যি সত্যি আবার না খাই। তাই তরু বলল, না তুরাগ ভাই, কি যে বলেন না! আমাকে কি আপনার ছোট লোক মনে হয় যে এতটুকু কাজ করে টাকা নিব? আমি এমনি করে দিব। শত হোক দিল দরদি মানুষ আমি। আমি এমনিতেই মানুষের সেবা করি। তুরাগ বুঝলো লাস্ট কথাগুলো ওকে খোঁচানোর জন্যই তরু বলেছে, কিন্তু আর রিপ্লে করলো না তুরাগ। কথা বাড়ালেই কথা বাড়বে, তাই চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া যখন শেষ তরু গুছিয়ে রাখছিল সব, তখন তুরাগ বলল, মিস তরুলতা, কালকে তৈরি হয়ে থাকবেন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কাল আমি একা যাব ভেবেছিলাম, কিন্তু আপনার অনেক আগ্রহ দেখে মনে হলো আপনাকেও নিয়ে যাই একবার। তরু প্রথমে বুঝতে পারল না কি জবাব দিবে। আজকে যে সমস্যায় পড়লো, তারপর আবার তুরাগের সাথে বাইরে যাওয়ার মতো সাহস করে উঠতে পারছিল না, তাই বলল, ফুপি আপনার সাথে বাইরে যেতে নিষেধ করছে। এসব লেম এক্সকিউজ দিবেন না, আপনি শুধু তৈরি হয়ে থাকবেন, আপনার সব প্রশ্নের উত্তর সেখানে আছে। তরু কোনো জবাব দিল না। ও না হয় একটু জানতেই চেয়েছিল ওর মায়ের কাছে, তাই বলে এই লোকটা এমনভাবে বলবে? আমি আপনার সাথে যাব না তুরাগ ভাই। আমি কারো ইচ্ছা অনিচ্ছা জানতে চাইনি, আমি শুধু আমার কথাটা জানালাম। কাল একবার সুযোগ দিয়েছি, এটা যদি মিস হয় তো আর জীবনে ইচ্ছেও পোষণ করতে পারবে না আমার ব্যাপারে জানার। মাইন্ড ইট। তুরাগ তরুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে গটগট পায়ে সেখানে চলে গেল। তরু ভ্যাবাচ্যাকা খেয়ে সেখানেই বসে রইল। সকালের নাস্তার পর্ব চুকছে বেশ কিছু সময় আগে। এঁটো বাসনগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। দুপুরের রান্না বসাতে এখনো ঢের দেরি। সুফিয়া ফোন করেছিল, সে আসবে। আসতে একটু লেট হবে, তবুও বারবার করে বলে দিয়েছে নুরুন্নাহার যেন কাজে হাত না লাগাই। যা থাকে সব এসেও করবে। মেয়েটা বড্ড পছন্দ করে নুরুন্নাহারকে। সুফিয়ার আসার কথা শুনে নুরুন্নাহারও কিছুটা নিশ্চিত মনে বসে আছে। ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছেন। এই মুহূর্তে তার টিভি দেখার সঙ্গী হয়েছে তরু। যদিও তরুর এসবে মন নেই, তার মন বলছে কখন তুরাগ উঠে জিজ্ঞাসা করে যে আপনি তৈরি তো মিস তরুলতা। কিন্তু তরু তো এখন তৈরি হয়নি।
আর ফুপিকে বা কি বলে রাজি করাবে। তাই চুপচাপ 2 পা সোফার উপর তুলে গুটিসুটি মেরে বসে আছে। নূরনাহার অবশ্যই বেশ কিছুক্ষণ আগে লক্ষ্য করেছে যে তরু এভাবে গুটিসুটি হয়ে বসে আছে। তবুও তরুকে বেশ ঘটাতে গেলেন না এই মুহূর্তে। হঠাৎ সেখানে আগমন ঘটে তুরাগের। নূরনাহার টিভি থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকাই। তুরাগ একদম তৈরি হয়েই নিচে নেমেছে। আজ আর ফর্মাল ড্রেস নয়, একটা টি শার্ট আর জিন্স প্যান্ট পরা। নূরনাহার বুঝলেন আজকেও তাহলে তার ছেলের অন্য কোথাও যাচ্ছে বলে বের হচ্ছে। কিন্তু এই মুহূর্তে তুরাগ যদি নিজে না বলে তাহলে আগ বাড়িয়ে জিজ্ঞাসা করবেন না তিনি। তাই চুপ করে রইলেন। তুরাগই আগে কথা বলল। আম্মু, আমি একটা কথা বলতে এসেছি, রাখবে? বলো। তুরাগের স্বাভাবিক কথা শুনে ভেতরে ভেতরে খুশি হয়ে গেলেন নূরনাহার, কিন্তু বাইরে সেটা চেপে রেখে বললেন, হ্যাঁ, কি বলবে বলো। আম্মু, আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি। ঢাকার বাইরে যাচ্ছে শুনেই বুকটা ধক করে উঠল নূরনাহারের। তার মন বলছে তুরাগ সেই মেয়েদের বাসায় যাবে আবার। নূরনাহার কিছু বলবে তার আগেই তুরাগ বলে, আমি একা যাব না, তরুকে সাথে নিয়ে যেতে যাচ্ছি। আশা করছি তুমি আপত্তি করবে না। তরু যেতে রাজি হয়েছে। তুরাগের কথা শুনে তিনি তরুর দিকে তাকালেন। তরু নিচের দিকে তাকিয়ে আছে। নূরনাহার বুঝলেন তরু যেতে চাই, তবুও তার মন সায় দিচ্ছে না। তুরাগ বলে উঠল, ওহো আম্মু, চিন্তা করো না। তোমার আদরের ভাতিজিকে যেভাবে নিয়ে যাব ঠিক সেভাবেই ফেরত দিব। তবে রাস্তার ময়লায় কালো হয়ে গেলে সেই দায় কিন্তু আমার না। তুরাগের কথা শুনে তরু চোখ ছোট ছোট করে তুরাগের দিকে তাকাই। সোজাভাবে কথা বলতে পারে না নাকি পেঁচিয়ে কথা বলে রক্তে মিশে আছে। নূরনাহার জানতে চাইলেন। তুমি কি মিথিলাদের বাসায় যাবে? এবার তুরাগার কোনো জবাবই দেয় না। নূরনাহার যা বোঝার বুঝে যায়, কিন্তু তিনি এটা বুঝতে পারছে না যে তুরাগ তরুকে কেন নিয়ে যেতে চাই। তরুকে কেন নেবে? আমাকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে, কিন্তু অনেকদিন সেখানে যাই না, তাই একটু খোঁজ খবর নেওয়াটা জরুরি। আমি একা গেলে আমার উপর রেগে যাবে, তবে তরুকে দেখলে কিছু বলবে না তাই।